এখন কি স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। তারপর একটু ঝামেলা আছে, দাঁড়া, এটা দিয়ে শেয়ার করলে লিখতে পারবো না। এখন তো দেখতেছেন, স্লাইড দেখতেছেন না? জি স্যার। এখন ঠিক আছে। দেখেন, ইভালুয়েশন কমিটি কাকে বলে আমরা জানি, তারপর একটু দেখি যে the procuring entity shall prior to the specified date for submission of tender or proposal constitute a tender evaluation committee or proposal evaluation committee along with officers from its own office and outside of the procuring entity. লাস্ট ক্লাসে বলছিলাম যে ইভালুয়েশন কমিটিতে হচ্ছে মানে যে মানুষগুলা থাকবে বা যে মেম্বার গুলা থাকবে, সাপোজ বায়োস্ট হচ্ছে, বায়োস্টের একটা জেনারেটর কিনবে, ওই জেনারেটর কেনার জন্য তারা একটা ওপেনিং কমিটি করলো। ওপেনিং কমিটি হচ্ছে এরকম বিভিন্ন কোম্পানি থেকে যে টেন্ডার গুলো আসলো, এনার্জি প্যাক, তারপর হচ্ছে আপনার আর কি আছে বাংলাদেশে ভালো ভালো, পাওয়ার প্যাক, তারপর ক্যাট, এরকম যারা বড় বড় মেশিনারি সাপ্লায়ার্স কোম্পানি আছে তাদের কাছ থেকে টেন্ডার রিসিভ করলো। তো টেন্ডার রিসিভ করার পরে মনে করেন মানে বায়োস্টেরই 3জন মেম্বার, একজন মনে করেন ধরেন আমি আমি সিভিল ডিপার্টমেন্ট থেকে আসি, তারপর মনে করেন যে একজন অ্যাডমিন ব্রাঞ্চ থেকে আসে, মনে করেন অ্যাডমিন ব্রাঞ্চ থেকে হচ্ছে কার কথা বলবো, অ্যাডমিন ব্রাঞ্চ থেকে মনে করেন যে লাইব্রেরিয়ান, আমাদের যে লাইব্রেরিয়ান যে মানে মেইন যে লাইব্রেরিতে আছে উনি আছেন মনে করেন। তারপর মনে করেন 3 নম্বরে আরেকজন থাকতে পারে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কেউ, যেহেতু আমরা জেনারেটর কিনতেছি এখানে ইলেকট্রিক্যালের অনেক টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে যেগুলো হয়তো আমি অথবা যিনি লাইব্রেরি থেকে আছে আমরা দুজন বুঝবো না। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে কেউ একজন মনে করেন আমরা রাখলাম, ঠিক আছে। এই 3জন আমাদের যেটা কাজ হইলো, আমরা কি করলাম, আমরা টেন্ডারটা ওপেন করলাম। টেন্ডার ওপেন করে দেন আমরা সবকিছু মানে ঠিকঠাক করে হচ্ছে ইভালুয়েশন কমিটিকে পাঠিয়ে দিলাম। ইভালুয়েশন কমিটিতে মনে করেন আমিও আর থাকবো না, এই লাইব্রেরিয়ানও আর থাকবে না, যেহেতু ত্রিপলি ডিপার্টমেন্ট থেকে যিনি আসেন উনি হচ্ছে এক্সপার্ট, উনি হচ্ছে ওপেনিং কমিটিতেও থাকলো, উনি ইভালুয়েশন কমিটিতেও থাকলো, উনি হচ্ছে কি কমন মেম্বার। এখন ইভালুয়েশন কমিটিতে তো মিনিমাম 3জন থাকা লাগবে। একজন মনে করেন এই যে ত্রিপলি ডিপার্টমেন্ট থেকে যিনি ছিল ইভালুয়েশন কমিটিতে উনি আছে মনে করেন একজন। 2 নাম্বার মনে করেন যে ইভালুয়েশন কমিটিতে এবার আমরা কাকে নিয়ে আসতে পারি, আমরা বিবিএ ডিপার্টমেন্ট থেকে আরেকজনকে নিয়ে আসলাম, কারণ যেহেতু টেন্ডার ইভালুয়েশনে ফাইন্যান্সিয়াল কস্টিং এর ব্যাপার স্যাপার গুলো আছে, তো বিবিএ এর মানুষজন হয়তো ভালো বুঝতে পারবে জিনিসগুলো, তো আমরা তাদের তাদের মধ্যে থেকে কাউকে নিয়ে আসলাম। আর 3 নাম্বারে আমি বায়োস থেকে তো 2জনকে রাখছি ইভালুয়েশন কমিটিতে, থার্ড মেম্বারটা আর বায়োস থেকে রাখতে পারবো না। থার্ড মেম্বারটা হচ্ছে আমি চাইলে আশেপাশে আমাদের যে আর্মিদের যে ইউনিট গুলো আছে, 44 ব্রিগেড, 16 বেঙ্গল, 33 ইনফেন্ট্রি, 25 বীর, মানে যার সাথে মোটামুটি আমাদের মানে কন্ট্যাক্ট আছে বা মানে যাদের সাথে আমাদের আগেও কথাবার্তা হয়েছে বা আমাদের সাথে আগেও যারা কাজ করছে, ওরকম কোন একজন অফিসারকে আমি এজ এ ইভালুয়েশন কমিটি মেম্বার হিসেবে ইনভাইট করতে পারি। উনি যদি রাজি হয় সেই ক্ষেত্রে উনি মানে আমাদের ইভালুয়েশন কমিটির মেম্বার হিসেবে যোগদান করতে পারবে আর কি। ঠিক আছে, এই হইলো ইভালুয়েশন কমিটি। আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের এরপরে এই টপিকটা থেকে আর মানে সব তো পড়তে পারবো না, জাস্ট কয়েকটা জিনিস এখানে লিখে রাখছি, এই জিনিসগুলো আপনাদের পরীক্ষার জন্য পড়লে হবে। আর আপনারা যখন প্রফেশনাল লাইফে কাজ করতে যাবেন তখন যদি কারো লাগে এই বইটা অবশ্যই সাথে রাখবেন, মানে যখন যেটা বুঝবেন না এই বইটা থেকে খুলে দেখতে পারবেন। তো আমরা এই দুইটা জিনিস দেখলাম যে ইভালুয়েশন কমিটি আর ওপেনিং কমিটি। এখন দেখেন যে ডিসকাস অ্যাবাউট দ্য প্রিপারেশন অফ প্রকিউরমেন্ট প্ল্যান, এইটা হচ্ছে 2021 সাল। তো আমরা যখন মানে বায়ুস যখন 2020 সালে ছিল, বায়ুস যেটা করছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছে, সিভিল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, সিএসসি ডিপার্টমেন্ট, বিবিএ ডিপার্টমেন্ট, ল ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট, সবার কাছে হচ্ছে তারা একটা বাজেট জানতে চাইছে, মানে আমাদের কি প্ল্যান বা 2021 সালে ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের কার কত টাকা বা কার কত বাজেট আসলে লাগতে পারে। আমরা যেটা মেইনলি করি, আমরা হচ্ছে আমাদের ল্যাব গুলা মানে আমাদের 2021 সালে মনে করেন আমাদের কোনো এক্সিস্টিং ল্যাব নাই যে ল্যাবটা আমাদেরকে তৈরি করতে হবে, যেটা আমাদের প্ল্যান হচ্ছে 2021 সালে করার। তো আমরা হচ্ছে ওই ল্যাব গুলার আনুমানিক একটা কস্টিং চিন্তা করি যে আমাদের হয়তো ফ্লুইড মেকানিক্স ল্যাবটা তৈরি করতে 25 লাখ টাকা লাগতে পারে, আমাদের হয়তো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাবটা তৈরি করতে 50 লাখ টাকা লাগতে পারে, আমাদের সলিড মেকানিক্স ল্যাবটা তৈরি করতে এরকম 45 to 50 লাখ টাকা লাগতে পারে। আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি মানে ইকুইপমেন্ট গুলার প্রাইসিং অ্যাপ্রক্সিমেটলি চিন্তা করে একটু বাড়ায় ধরি, কারণ যদি মানে বাজেট থেকে কম টাকা লাগে তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু আমি বাজেট চাইছি হচ্ছে 50 লাখ টাকা, কিন্তু আমার 2021 সালে সিভিল ডিপার্টমেন্টের জন্য লাগতেছে 70 লাখ টাকা, আমি তো 20 লাখ টাকা ডেফিসিয়েন্সিতে আছি। এমন ভাবে বাজেট করা হয় যেন শর্টেজ না থাকে। তো আমরা একটা প্ল্যান দিই যে আমাদের 21 সালে এরকম এরকম জিনিসপত্র কেনা লাগতে পারে।
তো প্ল্যানটা তো জাস্ট মুখে মুখে বুঝতেছেন যে এরকম কোন জিনিসের জন্য কত টাকা লাগবে বলে দিলেই হইলো না, আসলে এটা একটা প্রসিডিউর ফলো করতে হয়। আমরা এখন দেখবো যে ডিসকাস অ্যাবাউট দ্য প্রিপারেশন অফ প্রকিউরমেন্ট প্ল্যান, মানে আমি যখন কোনো কিছু কিনবো এবং টাকার পরিমাণটা যখন অনেক বেশি হবে, আমি 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করতেছি, দেন আমার কোনো প্রকিউরমেন্ট প্ল্যান আসলে দরকার নেই। বাট আমি 15 লাখ টাকা 20 লাখ টাকা 1 কোটি টাকা খরচ করতেছি, দেন অবশ্যই একটা প্রপার প্রকিউরমেন্ট প্ল্যান আমাকে করে আগের থেকে অথরিটিকে জানাইতে হবে যে আমি এই প্ল্যান 2021 সালে এক্সিকিউট করব, যেটা আমাকে মানে 2020 সালে প্ল্যানটা করে ফেলতে হবে। আচ্ছা, তো আমরা এখন একটু খেয়াল করি যে প্রকিউরমেন্ট প্ল্যানের কিছু স্টেপ আছে, যে কি কি থাকতে হবে প্রকিউরমেন্ট প্ল্যানের মধ্যে, বা কার কাছ থেকে পারমিশন নিতে হবে, জিনিসগুলা কোথায় সাবমিট করতে হবে, কি কি রেডি রাখতে হবে, এই কয়েকটা জিনিস একটু দেখি আমরা। আসেন, এই যে প্রিপারেশন অফ প্রকিউরমেন্ট প্ল্যান, দেখেন প্রথমেই এখানে যেটা বলছে যে দ্য প্রকিউরিং এন্টিটি shall, for the purpose of carrying out procurement under a project to be implemented with funds from the development budget of the government, prepare an annual procurement plan updated on the basis of the overall procurement plan as annexed to the concerned project document approved by the government. এখানে অনেক কঠিন কথাবার্তা বলছে, বাট মেইন হচ্ছে সরকারের যে রেভিনিউ বা সরকার যে আপনার ইনকাম করতেছে, ওই ইনকামের টাকার উপর ভিত্তি করে সরকার তো একটা বাজেট ছাড়ে, যে 2020 অর্থ বছরের জন্য একটা বাজেট সরকার প্রণয়ন করে, বা 2021 অর্থ বছরের জন্য একটা বাজেট প্রণয়ন করে। ওই বাজেটটা হওয়ার পরে সরকারের যে বিভিন্ন পার্ট গুলো আছে বা বিভিন্ন অঙ্গ সংস্থান গুলো আছে বা ব্রাঞ্চ গুলো আছে, তারা হচ্ছে ওই অ্যামাউন্টের উপর বেস করে নিজেরা তাদের একটা, সাপোজ সরকার বললো যে আমাদের নতুন অর্থ বছরের জন্য বিভিন্ন খাতে টোটাল বাজেট হচ্ছে 900 কোটি টাকা বা 1000 কোটি টাকা। ওই টাকার পরিমাণটা দেখে হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ গুলা নিজেরা ডিসিশন নেয় যে আচ্ছা, আমাদেরকে সরকার যেহেতু, আমি যদি পাবলিক ইউনিভার্সিটি গুলোর কথা বলি, পাবলিক ইউনিভার্সিটি গুলোতে সরকার এরকম প্রত্যেক বছর একটা মানে বড় অ্যামাউন্টের টাকা বাজেট দেয়, 400 কোটি টাকা বা 500 কোটি টাকা। ওই বাজেটটা পাওয়ার পরে তারা একটা প্রকিউরমেন্ট প্ল্যান সেট করে যে আমাদেরকে সরকার এত টাকা দিচ্ছে, তার মানে আমরা এই এই কাজগুলা করতে পারবো। এই প্রকিউরমেন্ট প্ল্যানটা কিভাবে করে, দেখেন যে the procuring entity shall, for the purpose of carrying out procurement under the revenue budget of the government, prepare an annual procurement plan. এটা করা হয় হচ্ছে 1 বছরের জন্য, মানে ওয়ান ফিনান্সিয়াল ইয়ার বা ওয়ান, এটাকে আরেকটা জিনিস ফিসকাল ইয়ার না জানি কি বলে, বাট মানে সহজ কথা হচ্ছে এক এক অর্থ বছর, মানে 1 বছরের জন্য। আর এই অর্থ বছরটা প্রবাবলি আপনার ব্যাংকে যেভাবে মেনটেন করে, ব্যাংকগুলোতে হচ্ছে জুলাই থেকে জুলাই না জানি জুন থেকে জুন মেনটেন করে। এটা অর্গানাইজেশন নিজেদের মতো ডিসিশন নিতে পারে যে তারা কি জানুয়ারি থেকে জানুয়ারি মেনটেন করবে, নাকি জুন থেকে জুন মেনটেন করবে, নাকি জুলাই থেকে জুলাই মেনটেন করবে। তো মনে করেন যে আমরা জানুয়ারি থেকে জানুয়ারির কথা চিন্তা করলাম, তো এরকম 1 বছরের জন্য কি কি কিনবে বা কি কি মানে ডেভেলপমেন্টের ইচ্ছা আছে, এগুলো তারা মানে পরিকল্পনা করে বা আগে মানে লিস্টিংটা করে যে এই এই কাজগুলো আমরা করব। The procuring entity shall, for the purpose of carrying out procurement under the revenue budget of the government, prepare an annual procurement plan. আচ্ছা, এটা তো দেখলাম। Each annual procurement plan prepared under subsection 1 and 2, মানে এই যে দুইটা সাবসেকশনের কথা বললাম 1 and 2, এই দুইটার আন্ডারে যখন হচ্ছে কোন একটা অর্গানাইজেশন একটা প্রকিউরমেন্ট প্ল্যান করতেছে, প্রকিউরমেন্ট প্ল্যানটা তো কারো কাছ থেকে অনুমোদন করতে হবে, এটা তো কেউ না কেউ অ্যাপ্রুভ করতে হবে। আমি সিভিল ডিপার্টমেন্টের একজন লেকচারার, আমি চিন্তা করলাম 2021 সালে সিভিল ডিপার্টমেন্টের আমরা ল্যাবরেটরিসে আরো নতুন নতুন ইকুইপমেন্ট কিনবো। আমি চিন্তা করলাম যে 2021 সালে আমাদের ল্যাবরেটরিসের ডেভেলপমেন্টের জন্য সিভিল ডিপার্টমেন্টের জন্য আমাদের 30 থেকে 40 লাখ টাকা লাগবে। এটা তো আমার চিন্তা, বাট এটা তো মানে কাউকে অ্যাপ্রুভ করতে হবে, নাহলে তো আমি টাকাটা পাবো না আসলে। তো এই অ্যাপ্রুভের জন্য কি করতে হবে, each annual procurement plan prepared under subsection 1 and 2 shall require the approval of the head of the procuring entity. তো আমাদের ইউনিভার্সিটির হেড অফ দ্য প্রকিউরিং এন্টিটি কে ভিসি স্যার, অবভিয়াসলি প্ল্যানটা স্যারের কাছে সাবমিট করতে হবে এবং স্যার হচ্ছে হয়তো নিজে এটা অ্যাপ্রুভ করবেন, অথবা এটা কি অ্যাপ্রুভ করতে পারবে, অর এন অফিসার অথরাইজড বাই হিম। স্যার যদি নিজে মানে বিজি থাকেন বা সময় দিতে না পারেন, উনি অন্য কোনো সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বে আছেন এরকম কাউকে বুঝাই দিবেন ব্যাপারটা, চাইলে অন্য কেউ এটা অ্যাপ্রুভ করতে পারে আমাদের এই প্ল্যানটা যে আমরা এত টাকা চাচ্ছি এবং আমাদেরকে এত টাকা দেয়া হবে। আচ্ছা, তারপর দেখেন যে এই প্রিপারেশন অফ প্রকিউরমেন্ট প্ল্যান্টের আরো কিছু স্টেপ আছে। দ্য প্রকিউরিং এন্টিটি, এখানে কি বলছে,
দিলো আচ্ছা the procuring entity shall arrange to publish the procurement plan prepared under this section following the direction issued by the government from the time to time for the information of all concerned আচ্ছা এটার মানে হচ্ছে প্রকিউরিং যে এন্টিটি আছে মানে আমরা যদি চিন্তা করি বায়োস্টের কথা প্রকিউরিং এন্টিটি হচ্ছে বায়োস্ট আর প্রকিউরিং এন্টিটির হেড মানে হোপ HOPE এটা হচ্ছে কে হোপ হচ্ছে ভিসি স্যার এখন এই প্রকিউরিং এন্টিটি যেটা করবে যে সিভিল ডিপার্টমেন্ট ট্রিপলি ডিপার্টমেন্ট সিএসসি ডিপার্টমেন্ট বিবিএ ডিপার্টমেন্ট এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট গুলা যে নিজেদের ইন্ডিভিজুয়ালি প্রকিউরমেন্ট প্ল্যান করছে এই প্রকিউরমেন্ট প্ল্যান গুলা তারা সার্কুলেট করে এজ এ চিঠি হিসাবে ঠিক আছে এজ এ নোটিশ হিসাবে তো আমাদের প্রকিউরমেন্ট প্ল্যান হচ্ছে ট্রিপলিতে যাবে সিএসসি তে যাবে বা বিবিএ তে যাবে তারা দেখবে যে আসলে আমরা কি কি ইকুইপমেন্ট কেনার চিন্তা করতেছি 2021 সালের জন্য আবার অন্য ডিপার্টমেন্টের প্ল্যান গুলো আমাদের কাছে আসবে কেন আসবে কারণ সিভিল যখন একটা প্রকিউরমেন্ট প্ল্যান করতেছে তখন যে টেন্ডার ওপেনিং কমিটি বা ইভালুয়েশন কমিটি হবে ওই কমিটিতে তো সব সিভিল ডিপার্টমেন্টের মেম্বার থাকবে না ওই কমিটিতে ট্রিপলি থেকেও মেম্বার থাকতে পারে সিএসসি থেকেও মেম্বার থাকতে পারে তো তারা যেন জানে যে আসলে সিভিল ডিপার্টমেন্ট কি কিনতে যাচ্ছে বাট তারা যদি নাই জানে যে আমরা এরকম 2021 সালে কোন একটা মেশিনারিজ বা কোন একটা ল্যাবরেটরিজ তৈরি করার চিন্তা করতেছি তারা কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকবে না যে তাদেরকে এরকম একটা কমিটিতে রাখা হইতে পারে বা তাদের উপর দায়িত্বগুলো আসতে পারে তো সবাই যেন ইনফর্ম থাকে যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডিপার্টমেন্ট আসলে কি প্ল্যান করতেছে বা কোথায় কত টাকা খরচ করার চিন্তা করতেছে টু এনশিওর দ্য ট্রান্সপারেন্সি টাইম টু টাইম দ্য প্রকিউরমেন্ট প্ল্যান শুড বি সার্কুলেটেড অ্যামং দ্য ডিপার্টমেন্টস ঠিক আছে এটা আবার মানে সার্কুলেট করতে হবে এবং সার্কুলেশনটা কার মানে পারমিশন বা কার গাইডেন্সে করতে হবে প্রকিউরিং এন্টিটির আমি সিভিল ডিপার্টমেন্টের জন্য কিনবো বাট আলটিমেটলি প্রকিউরিং এন্টিটি তো সিভিল ডিপার্টমেন্ট না প্রকিউরিং এন্টিটি হচ্ছে বায়োস্ট কারণ সিভিল ডিপার্টমেন্ট হচ্ছে বায়োস্টের একটা অংশ জাস্ট ঠিক আছে আচ্ছা the procuring entity shall not generally split a single procurement work into more than one package but in order to facilitate uh, a particular procurement activity it may split a single procurement work into more than one package and packages get more than one lot এই জিনিসটা একটু বোঝার আছে যে প্রকিউরিং এন্টিটি কখনো একটা কাজকে একটার বেশি প্যাকেজে ভাগ করে না সাপোজ আমি হচ্ছি পার্মানেন্ট ক্যাম্পাসে আমি কনস্ট্রাকশনের কাজ শুরু করব আমি হচ্ছে একটা একাডেমিক বিল্ডিং করব আমি হচ্ছে একটা অ্যাডমিন বিল্ডিং করব আমি হচ্ছে মনে করেন একটা হোস্টেল করব ছেলেদের থাকার হোস্টেল করব এখন এটা তো পুরাটা একটা কাজ এই পুরা একটা কাজটা আমি যখন পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিব আমাকে ওয়ান সিঙ্গেল প্যাকেজ হিসেবে দিতে হবে ঠিক আছে আমি মনে করেন যে আজকে দিলাম অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এর টেন্ডারের পাবলিক মানে অ্যাডভার্টাইজমেন্ট এক সপ্তাহ পরে দিলাম হচ্ছে একাডেমিক বিল্ডিং এর টেন্ডারের অ্যাডভার্টাইজমেন্ট আরো এক সপ্তাহ পরে দিলাম ছেলেদের হলের টেন্ডারের অ্যাডভার্টাইজমেন্ট তাইলে কিন্তু হবে না মানে কাজগুলো হচ্ছে এজ এ প্যাকেজ হিসেবে যখন একটা কাজ করব এজ এ প্যাকেজ হিসেবে আমাকে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে বাট আমি যদি এই তিনটা বিল্ডিং এর কাজই একটা কনস্ট্রাকশন কোম্পানিকে দেই তারা দেখা যাবে একটা একটা করে বিল্ডিং এর কনস্ট্রাকশন করবে ফার্স্টে করবে অ্যাডমিন বিল্ডিং তারপরে করবে একাডেমিক বিল্ডিং তারপরে করবে হচ্ছে গিয়া হল মানে রেসিডেন্সিয়াল হলের যে বিল্ডিং আছে ওইটার কাজ করবে তো অনেক টাইম লাগবে তো কাজগুলা যেন তাড়াতাড়ি হয় মানে প্যারালালি যেন কাজ হইতে পারে আমি যেটা করতে পারি একটা প্যাকেজকে স্প্লিট না করে এখানে যে কাজগুলো আছে কাজগুলাকে স্প্লিট করে ফেলতে পারি আমি একাডেমিক বিল্ডিং এর কাজটা দিতে পারি একজন কন্ট্রাক্টরকে আমি অ্যাডমিন বিল্ডিং এর কাজটা দিতে পারি আরেকজন কন্ট্রাক্টরকে এবং আমি হলের কাজটা দিতে পারি আরেকজন কন্ট্রাক্টরকে তো তখন তারা কি করবে তারা একসাথে প্যারালালি কাজ শুরু করবে এবং যেখানে আমার এই তিনটা বিল্ডিং হইতে একজন কন্ট্রাক্টরের 3 বছর লাগার কথা সেখানে আমি 1 বছরে তিনটা বিল্ডিং করতে পারতেছি বুঝতে পারছেন আই হোপ বুঝতে পারছেন আচ্ছা if a single procurement work is split into more than one package under subsection 5 the procurement proposal for each of the packages shall be placed before the authority competent to approve the sum total of those packages for the award of contract for any one of those packages আচ্ছা দেখেন মনে করেন যে আমি একটা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি বানাবো বায়োস্টে এই এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি বানাইতে গেলে আমার মনে করেন 5টা ইকুইপমেন্ট কিনতে হবে মনে করেন 5টা কিনতে হবে 1 2 3 4 5 আমি করলাম কি এই 5টা ইকুইপমেন্ট একজনের কাছ থেকে না নিয়ে ব্যাপারটাকে স্প্লিট করে ফেললাম 5টা আলাদা আলাদা প্যাকেজ করলাম আমি 5 জনের কাছ থেকে 5টা ইকুইপমেন্ট কিনবো
এখন ব্যাপারটা হচ্ছে আমি যখন অ্যাজ এ প্যাকেজ হিসেবে অথরিটির কাছে ব্যাপারটা প্রেজেন্ট করতেছি, অথরিটি কিন্তু আমার টোটাল ভ্যালুটা দেখতেছে যে 5টা জিনিস একজনের কাছ থেকে কেনা হবে, আমাদের 50 লাখ টাকা লাগবে। আমি যখন ব্যাপারটা স্প্লিট করে ফেলতেছি, আমার 1 নাম্বার সাপ্লায়ারকে দেয়া লাগতে পারে 15 লাখ টাকা, 2 নম্বরকে দেয়া লাগতে পারে 5 লাখ টাকা, 3 নম্বরকে দেয়া লাগতে পারে আরো 5 লাখ টাকা। এরকম মানে বিভিন্ন অ্যামাউন্ট বিভিন্ন জনকে দেয়া লাগবে। আলটিমেটলি এই যে ইন্ডিভিজুয়াল যে অ্যামাউন্ট গুলা আছে, এই ইন্ডিভিজুয়াল অ্যামাউন্ট গুলা কোন সাপ্লায়ারকে কত টাকা দেয়া লাগবে এটাও অথরিটিকে ইনফর্ম করতে হবে। এবং এই পুরা এনভায়রনমেন্টাল ল্যাবটাকে যেহেতু আমি 5টা প্যাকেজে ভাগ করছি, সবগুলা প্যাকেজ যোগ করলে টোটাল সাম বা টোটাল টাকার পরিমাণটা কত আসতেছে এটাও অথরিটিকে ইনফর্ম করতে হবে। কারণ নাহলে দেখা যাবে যে আমি এরকম অল্প অল্প করে বিভিন্ন সাপ্লায়ার কাছ থেকে নিতে নিতে বিশাল একটা অ্যামাউন্ট খরচ করে ফেলছি, যেটা আসলে অথরিটি হয়তো শুরুর দিকে খেয়াল করে নাই, পরে দেখা যাবে যে খেয়াল করছে। আমাকে আগেই জানাই দিতে হবে যে আমি 5টা ইকুইপমেন্ট 5টা ভেন্ডর বা 5টা সাপ্লায়ারের কাছ থেকে নিব, এবং আমাদের টোটাল মানে 5 জনের কাছ থেকে 5টা জিনিস কিনতে আমাদের টোটাল এত লাখ টাকা বা এত কোটি টাকা লাগতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রকিউরমেন্ট প্ল্যান মানে মেইন জিনিস হচ্ছে আমাকে 1 বছর আগে আমি 2021 সালে যা কিনবো এগুলো হচ্ছে 2020 সালেই আমাকে মানে অথরিটিকে প্ল্যান বলতে হবে, এবং আলটিমেটলি মানে হোপ হেড অফ দ্য প্রকিউরিং এন্টিটি অথবা এনি অথরাইজড পারসন অথরাইজড বাই হিম এটা অ্যাপ্রুভ করাইতে হবে তার কাছ থেকে যে আমরা কি কিনবো না কিনবো। এবং একটা কাজ হচ্ছে একটার বেশি প্যাকেজ করার চেষ্টা করব না, বাট যদি এরকম একসাথে অনেকগুলা কাজ মানে সাইমালটেনিয়াসলি রান করতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি স্প্লিট করতে পারেন। আশা করি জিনিসগুলো বুঝছেন। আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের আহ আরেকটা কোয়েশ্চেন আছে এখানে। স্যার বড় প্রজেক্ট গুলা কি স্যার এভাবে করা হয় স্যার? বড় প্রজেক্ট গুলাতে প্যারালালি 2-3 জন কন্ট্রাক্টরকে কাজ দেওয়া হয়, কারণ একজন কন্ট্রাক্টর যদি ওরকম আপনার বড় কোম্পানি না হয় তাহলে দেখা যাবে তার লেবার আছে অল্প, তার সুপারভিশন করার জন্য ইঞ্জিনিয়ার আছে অল্প, সে একটা একটা করে বিল্ডিং এর কাজে হাত দিবে। তো বড় প্রজেক্ট গুলাতে যদি বড় কনস্ট্রাকশন কোম্পানি হয়, যেটা করে যে আপনার ওদেরকে মানে একটা কোম্পানিকে কাজ দিয়ে দেয়। প্রবলেমটা হচ্ছে এরকম বড় কোম্পানি আপনার কাছ থেকে টাকা বেশি নিবে। এখন আপনার মনে করেন কাজ বড় কিন্তু আপনি চাচ্ছেন কস্ট মিনিমাইজ করতে, তো সেই ক্ষেত্রে আপনি 3টা মানে একটু মিডিয়াম ক্যাটাগরি বা একটু 3টা ছোট টাইপের কোম্পানিকে 3টা আলাদা আলাদা বিল্ডিং এর কাজ দেন, আপনার খরচও কম লাগতেছে এবং টাইমটাও কম লাগতেছে। মানে এভাবে করে অনেক সময় মানে আপনার সিচুয়েশন বুঝে স্টেপ নেওয়া হয় আর কি। যেমন আমি আমার মানে একদম শুরুতে হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার ছিলাম একটা হসপিটালের কনস্ট্রাকশন প্রজেক্টে। ওইখানে বিশাল একটা হসপিটাল ছিল, আপনার প্রায় 3টা বড় বড় বিল্ডিং মানে হয়েছে। প্রথম বিল্ডিংটা হওয়ার সময় আমি ছিলাম, প্রথম বিল্ডিংটা জাস্ট ফাউন্ডেশনের কাজ হওয়ার পর পরই আমি ওই চাকরিটা ছেড়ে দিছি। পরে হচ্ছে আমার একটা ফ্রেন্ড ওইখানে আবার আমার জায়গায় ঢুকছিল। তো মানে ও মনে হয় অনেকদিন ছিল এবং আলটিমেটলি ওই প্রজেক্টটা শেষ হয়েছে মনে হয় 3-4 বছর আগে শেষ হয়েছে প্রজেক্টটা। তো ওদের মানে পুরা কাজটাই হচ্ছে একটা কন্ট্রাক্টর কোম্পানি পাইছিল। কন্ট্রাক্টর কোম্পানিটাও বড় ছিল, ওদের ওরকম ম্যান পাওয়ার ছিল। ওরা হচ্ছে আপনার মানে ওইখানে মানে ওই কনস্ট্রাকশন কোম্পানির পক্ষ থেকেই সাইট ইঞ্জিনিয়ার ছিল 2 জন, প্রজেক্ট ইঞ্জিনিয়ার ছিল 1 জন। আর আমি ছিলাম সাইট ইঞ্জিনিয়ার, বাট আমি কন্ট্রাক্টর কোম্পানির ছিলাম না, আমি ছিলাম হচ্ছে ওই হসপিটালের থেকে অ্যাসাইন করা সাইট ইঞ্জিনিয়ার। যে কন্ট্রাক্টর ঠিক মতো কাজ করতেছে নাকি এগুলো সুপারভিশন করা ছিল আমার দায়িত্ব। তো এখন চিন্তা করেন যে অনেক কনস্ট্রাকশন কোম্পানির দেখবেন যে সাইট ইঞ্জিনিয়ারই নাই, সেখানে তাদের 2 জন সাইট ইঞ্জিনিয়ার এবং 1 জন প্রজেক্ট ইঞ্জিনিয়ার তারা নিজেরাই তাদের টাকা দিয়ে রাখছে। তো বড় কোম্পানি তারা একটা কাজ নিজেরাই করতে পারতেছে, বাট যদি এরকম বড় কোম্পানি না হয় সেই ক্ষেত্রে আপনি প্যারালালি অনেকগুলো কোম্পানিকে কাজগুলা ভাগ করে দিলে আপনার সাইমালটেনিয়াসলি সবাই সবার বিল্ডিং এর কাজ শুরু করে দিল, আপনার পুরো প্রজেক্ট দেখা গেল যে কম সময়ের মধ্যে রেডি হয়ে গেল। বুঝতে পারছি আচ্ছা, এখন হচ্ছে আমরা ডিসকাস অ্যাবাউট দ্য প্রিপারেশন অফ প্রকিউরমেন্ট প্ল্যান তো দেখলাম। ডিসকাস অ্যাবাউট দ্য প্রকিউরমেন্ট রিলেটেড ডকুমেন্টস। আপনি যে পেপারে টেন্ডার অ্যাডভার্টাইজমেন্ট দিবেন, বা আপনি যে একটা কনস্ট্রাকশনের কাজ শুরু করবেন, বা আপনি যে কোনো কিছু প্রকিউরমেন্ট করবেন, কোনো কিছু কিনবেন, তার জন্য আপনার ফার্স্টে কিছু ডকুমেন্ট রেডি করতে হবে। তো ডকুমেন্ট গুলা কি কি আমরা এবং দেখেন যে ডিটারমিনেশন অফ টেন্ডার ভ্যালিডিটিস। আপনি টেন্ডারটার এক্সপায়ার ডেট মানে প্রত্যেকটা জিনিস আমরা যে বাজার থেকে কিনি খাবার দাবার বা কসমেটিক্স বলেন বা যে কোনো কিছু, একটা এক্সপায়ার ডেট থাকে যে এতদিন পর্যন্ত মেয়াদ থাকবে, ওই মেয়াদের পর আমরা ফালাই দিই আর ইউজ করি না। তো টেন্ডারেরও একটা এরকম ভ্যালিডিটি ডেট বা একটা এক্সপায়ার ডেট থাকে, যে ডেটটার পরে টেন্ডারটার ভ্যালিড থাকে না। তো এই ডেটটা আপনি কিভাবে ঠিক করবেন বা টেন্ডারটার এক্সপায়ারি ডেট কতটুকু দিবেন, এটা কিছু জিনিসের উপর নির্ভর করে। তারপর আমরা সাবমিশন অফ সিকিউরিটি ডিপোজিট, এই 3টা জিনিস নিয়ে একটু কথা বলবো যে প্রকিউরমেন্ট রিলেটেড আমাদের কি কি ডকুমেন্ট রেডি করতে হবে, আমরা টেন্ডার ভ্যালিডিটিস বা টেন্ডারের এক্সপায়ারি ডেট মানে কিভাবে ঠিক করব যে কয়দিন দিব,
আর সিকিউরিটি ডিপোজিটেড হিসাবে টাকা পয়সা যে মানে কন্ট্রাক্টররা বা সাপ্লায়াররা যে জমা দিবে জামানতের টাকা, এটার কোনো মানে রুলস বা কিছু আছে কিনা একটু আমরা দেখার চেষ্টা করি। দেখেন, এই যে প্রথমে দেখি যে আমাদের প্রকিউরমেন্ট রিলেটেড ডকুমেন্ট, এখানে কি বলছে যে the procuring entity shall, while preparing document for inviting pre-qualification application, tenders, quotation or proposal for the purpose of carrying out procurement, use the standard documents prescribed by the government from time to time, taking into account the essential elements of the procurement. ব্যাপারটা খুবই সিম্পল যে মানে হয় অ্যাজ এ প্রকিউরিং এন্টিটি হিসেবে আপনি পেপারে একটা প্রি কোয়ালিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট দিবেন, মানে আপনি বিভিন্ন কোম্পানিকে তাদের এক্সপিরিয়েন্স কেমন বা তারা কি টাইপের প্রোডাক্ট সাপ্লাই দিবে, জাস্ট একটা এরকম প্রি কোয়ালিফিকেশন মানে ডকুমেন্ট জমা দিতে বলবেন। ওই ডকুমেন্ট গুলো যাচাই বাছাই করে যদি আপনার কাছে 10টা কোম্পানি প্রি কোয়ালিফিকেশন ডকুমেন্ট জমা দেয়, আপনি সামারি টামারি করে মানে শর্ট লিস্টিং করে দেখা গেল 5টা কোম্পানিকে আপনার পছন্দ হইলো, 5টারে আপনি ইনিশিয়ালি বাদ দিয়ে দিবেন। যে 5টা কোম্পানিকে আপনার পছন্দ হয়েছে ওই 5টা কোম্পানিকে আপনি এরপরে বলবেন ডিটেইল প্রপোজাল সাবমিট করতে বা ডিটেইল কোটেশন সাবমিট করতে। ওই 5টা কোম্পানি আপনার কাছ থেকে টাকা পয়সা দিয়ে এই কোটেশন ফর্ম বা শিডিউলও বলে, এই শিডিউল কিনে নিয়ে যাবে। তারপর তারা হচ্ছে ওই শিডিউল প্রপোজাল ফর্ম তাদের ডিটেইলস সব ফিল আপ করে আপনার কাছে ফুল একটা টেন্ডার সাবমিট করবে। দেন ওই টেন্ডার গুলো ওপেনিং কমিটি খুলবে, ইভালুয়েশন কমিটি ইভালুয়েট করবে। ঠিক আছে, এবং এই প্রত্যেকটা ডকুমেন্ট আপনি যদি প্রি কোয়ালিফিকেশনের জন্য ডকুমেন্ট সাবমিট করাইতে চান তাদেরকে দিয়ে, আপনি যদি কোটেশন সাবমিট করাইতে চান, আপনি যদি শিডিউল সাবমিট করাইতে চান, প্রত্যেকটা জিনিসের ফরম্যাট হচ্ছে এই যে আমাদের পিপিআরটা আমরা দেখতেছি এটার পিছনে হচ্ছে, এটার পিছনে নাই বোধহয় 93 পৃষ্ঠার পিছনে কি আছে একটু দেখি দাঁড়ান। বাট নর্মাল যে হার্ড কপিটা আছে হার্ড কপিটার পিছনে হচ্ছে এরকম অনেকগুলো ফরম্যাট স্যাম্পল দেয়া আছে। এবং আপনি যখন ডকুমেন্টগুলো রেডি করবেন আপনাকে হচ্ছে ওই মানে স্যাম্পল দেখে ফরম্যাটটা ফলো করতে হবে। আবার হ্যাং করলো কম্পিউটার। আচ্ছা ঠিক আছে, এখন আচ্ছা এটাতে মনে হয় নাই, অন্য একটা ডকুমেন্টে সম্ভবত জিনিসগুলো আছে। তো সমস্যা নেই, আমরা হচ্ছে আমাদের মানে মেইনলি আজকে আমাদের থিওরিটিক্যাল ক্লাস শেষ এই কোর্সের। আমরা নেক্সট দিন হচ্ছে একটু প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো কিভাবে করে, নোটশিট কিভাবে করে, বোর্ড প্রসিডিং কিভাবে করে, এই জিনিসগুলো একটু হাতে কলমে চেষ্টা করবো আপনাদেরকে বুঝায় দেওয়ার। তখন হচ্ছে আমরা এই বইটার পিছন দিকে যে স্যাম্পল গুলো আছে একবার দেখাই দিব। যদি আপনাদের মানে কাজ করতে গেলে অবশ্যই লাগবে এগুলা, মানে কখনো না কখনো এগুলো আপনাদের কাজে লাগবে। তো তখন হচ্ছে এই বইটা খুইলা স্যাম্পল দেখে নিজেরা নিজেদের কোম্পানির জন্য হচ্ছে ফরম্যাট বানাই ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে আমরা চলে আসি আমাদের আর কি আছে। আমরা প্রকিউরমেন্ট রিলেটেড ডকুমেন্ট দেখলাম। আচ্ছা, ডিটারমিনেশন অফ টেন্ডার ভ্যালিডিটিস, যে ভ্যালিডিটি কিভাবে মানে কতদিন এক্সপায়ার ডেট দিব, এই জিনিসগুলা কেমনে ঠিক করে। দেখেন যে ভ্যালিডেশনের প্যারাগ্রাফটা কোথায়। আমি নিজে নিজে চলে আসছি, এখানে মনে হয় আছে। এই যে প্রিপারেশন অফ স্পেসিফিকেশন, আচ্ছা এটা তো না। প্রকিউরমেন্ট রিলেটেড এই যে ডিটারমিনেশন অফ টেন্ডার ভ্যালিডিটি, সাবমিশন অফ সিকিউরিটি ডিপোজিট। দেখেন যে এখানে কি বলছে যে the tender or proposal validity period shall be determined in a way sufficient to complete the evaluation of tenders or proposal। মানে হচ্ছে আপনার কাছে যখন অনেকগুলা টেন্ডার ডকুমেন্ট আসবে, ডকুমেন্টগুলা ওপেন করবেন আপনি, তারপর আপনি ইভালুয়েট করবেন। এখন ইভালুয়েট করতে তো আপনার বেশ ভালো একটা সময় লাগবে। আপনি এমন ভাবে মানে টেন্ডারের ভ্যালিডিটিটাকে টাইম সেট করলেন
যে ওই টাইম পার হয়ে গেছে কিন্তু আপনার ইভালুয়েশন করা শেষ হয়নি, তখন কিন্তু আপনি টেন্ডারটা ইভালুয়েট করে যদি আপনার এক্স ওয়াই জেড এই তিনটা কোম্পানির মধ্যে মনে করেন আপনার জেড কোম্পানিকে পছন্দ হয়েছে, আপনি কিন্তু তাকে কাজটা দিলে কোনো লাভ নেই, কারণ অলরেডি আপনার টেন্ডার এক্সপায়ার হয়ে গেছে। তো ভ্যালিডিটি টাইমটা এমন ভাবে সেট করতে হবে যেন আপনার কাছে টেন্ডার গুলো জমা পড়ার পরে আপনি ইভালুয়েট করে দেখতে পারেন যে কাকে আপনি আসলে কাজটা দিতে যাচ্ছেন, কাকে আপনি ওয়ার্ক অর্ডার দিতে যাচ্ছেন, কাকে আপনি অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট দিতে যাচ্ছেন। ঠিক আছে, এই জিনিসগুলা বুঝে দেন এভাবে করে হচ্ছে আপনার এই টেন্ডার ডকুমেন্টের ভ্যালিডিটি পিরিয়ডটা ঠিক করতে হবে। এটা নিয়ে বেশি কিছু বলবো না, এটার কথাবার্তা আরো লিখে আছে, আপনারা দেখেন। আমি জাস্ট থিওরিটা শেষ করে দিই। ডিসকাস অ্যাবাউট রিজেকশন অফ, আচ্ছা আরেকটা ছিল সিকিউরিটি ডিপোজিট। সিকিউরিটি ডিপোজিটের কথাবার্তা এখানে কিছু বলা আছে, একটু দেখি। আচ্ছা, এই যে দেখেন এখানে কিছু কথাবার্তা সিকিউরিটি মানি নিয়ে বলা আছে যে in the case of the procurement of goods or works, the specified amount of tendered security and the specified rate and the prescribed procedure for submission of performance security shall be stated। মানে হচ্ছে আমি যদি কারো কাছ থেকে একটা জেনারেটর কিনি, আমি যে 6 মাস বা 1 বছর তার একটা টাকার পরিমাণ আমি যে আটকায় রাখবো এজ এ সিকিউরিটি মানি হিসেবে, যে তার প্রোডাক্টটা আসলে আসল না নকল, তার প্রোডাক্টটা ঠিকমতো সার্ভিস দিচ্ছে নাকি দিচ্ছে না, এই জিনিসটা হচ্ছে ওয়ার্ক অর্ডারের মধ্যে বলে দেওয়া হয় যে আমরা এত% সিকিউরিটি মানি আটকায় রাখবো। But the submission of tender security shall not be mandatory for tenderers in the case of limited tendering method or request for quotation method। আচ্ছা, এখন এই যে টেন্ডারের সিকিউরিটি মানি, আমি মনে করেন যে এক্স কোম্পানি, ওয়াই কোম্পানি, জেড কোম্পানি, জেড কোম্পানির কাছ থেকে হচ্ছে একটা জেনারেটর কিনবো। তো জেড কোম্পানিকে যখন আমি ওয়ার্ক অর্ডার দিব যে ভাই তোমরা আমাকে জেনারেটর সাপ্লাই দাও, এত তারিখের মধ্যে সাপ্লাই দিবা, মানে এই জিনিসগুলো আমার লাগবে, আমি যখন তাকে ওয়ার্ক অর্ডারটা দিব, ওই ওয়ার্ক অর্ডারের ভিতরে আমি যে তার সিকিউরিটি মানি 10% সিকিউরিটি মানি 1 বছরের জন্য আটকায় রাখবো, এটা আমি তাকে বলে দিব। বাট প্রবলেমটা হচ্ছে যদি মানে টেন্ডারিংটা হচ্ছে লিমিটেড টেন্ডারিং মেথড, ওপেন টেন্ডার না। আমি মনে করেন পেপারে বিজ্ঞাপন দেই নেই, আমি হচ্ছে যাদেরকে চিনতাম, মনে করেন এক্স কোম্পানি আর ওয়াই কোম্পানির সাথে হচ্ছে আমার আগের থেকে পরিচয় আছে, আমি পার্সোনালি তাদেরকে ফোন দিয়ে বললাম যে ভাই আমরা তো কিছু জেনারেটর কিনবো, আপনারা টেন্ডার সাবমিট করেন, অথবা আমি তাদের কাছে রিকোয়েস্ট করলাম যে প্রপোজাল সাবমিট করেন। মানে মেইন কথা হচ্ছে একটা আমি পেপারে বিজ্ঞাপন দিছি, পেপারে বিজ্ঞাপন দেখে নিজের ইচ্ছায় আসছে, নিজের ইচ্ছায় আসলে সিকিউরিটি মানি আমি আটকে রাখতে পারবো। বাট যদি নিজের ইচ্ছায় না আসে, আমি রিকোয়েস্ট করে আনছি, আমি পেপারে কোনো বিজ্ঞাপন দেই নাই, আমি ওপেন টেন্ডারিং মেথডে যাই নাই, আমি লিমিটেড টেন্ডারিং মেথড বা ক্লোজ টেন্ডারিং মেথডে গেছি, অথবা আমি রিকোয়েস্ট ফর কোটেশন মেথডে গেছি, আমি তাদেরকে রিকোয়েস্ট করছি কোটেশন সাবমিট করার জন্য, তাইলে এই সিকিউরিটি মানি আটকায় রাখা যাবে না, কারণ আমি তাদেরকে দাওয়াত দিয়ে আনতেছি। এখন যদি আমি এবার সিকিউরিটি মানি আটকায় রাখি, আমরা দুটো মাইট দিবে। আর যারা পেপারে বিজ্ঞাপন দেখে নিজের ইচ্ছে আসতেছে, তাদের জন্য সিকিউরিটি মানিটা আপনি চাইলে আটকায় রাখতে পারেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে আর কি ছিল, ছিল হচ্ছে discuss about the rejection of tender proposal or quotation and procurement approval procedure and notification of award of contract। মানে হচ্ছে আপনি কোন টেন্ডার, মনে করেন আপনার কাছে 5 জন টেন্ডার সাবমিট করছে, আপনি তো একজনেরটা অ্যাকসেপ্ট করবেন, বাকি 4 জনেরটা রিজেক্ট করে দিবেন। তো রিজেক্ট করার প্রসিডিউর কি, তারপর হচ্ছে প্রকিউরমেন্ট অ্যাপ্রুভাল প্রসিডিউর, মানে আপনি যে অ্যাপ্রুভাল দিবেন আপনার হায়ার অথরিটির কাছ থেকে, এটার প্রসিডিউর কি, তারপর নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট, আপনি যে তাকে ওয়ার্ক অর্ডার দিবেন বা অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট দিবেন, এটা কিভাবে দিব আসলে আমরা। আমরা দেখি আসেন যে রিজেকশন অফ টেন্ডার প্রপোজাল অর কোটেশন আপনি কিভাবে রিজেক্ট করবেন। The procuring entity may, subject to the specification in the tender or proposal document, reject all tender, proposal or quotation at any time prior to the issuance of the notification of award of contract following the prescribed procedure। মানে আপনি আপনার টেন্ডার ডকুমেন্টে তো কিছু রুলস রেগুলেশন, আপনার কিছু বাইন্ডিংস আপনি বলে দিয়েছিলেন যে আপনি কি চান না চান, এগুলো যদি ফুলফিল না হয়, মনে করেন আপনার কাছে 5 জন টেন্ডার সাবমিট করছে, 5 জনের কেউই এগুলো ফুলফিল করতে পারে নাই, আপনি যদি মানে 5 জনের মধ্যে কাউকে না কাউকে তো আপনি ওয়ার্ক অর্ডার ইস্যু করবেন যদি আপনার পছন্দ হয়।
ওয়ার্ক অর্ডার ইস্যু করার আগে যদি আপনার মনে হয় যে 5 জনের কাউকে আপনার ভালো লাগতেছে না, তাদের কেউই কোয়ালিফাইড না, তারা সবাই হচ্ছে আপনাকে হয়তো মানে লো লো প্রাইসে প্রোডাক্ট দিচ্ছে না, বা তারা আপনাকে যে প্রোডাক্টটা দিচ্ছে ওটা আসলে জেনুইন প্রোডাক্ট না, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এই 5 জনের টেন্ডারই রিজেক্ট বা ক্যান্সেল করে দিতে পারেন, যদি না এই 5 জনের ভিতর থেকে কাউকে আপনি ওয়ার্ক অর্ডার না দিয়ে থাকেন। ওয়ার্ক অর্ডার দিয়ে ফেললে তো আর কিছু করার নাই, ওয়ার্ক অর্ডার দিয়ে ফেললে মানে না দিলে করতে হবে। একটু লাইনে থাকেন। হ্যাঁ জামশেদ। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি তো ক্লাস নিতেছি, আমার ক্লাসটা 9:30টার দিকে, আর 5 মিনিট বা 10 মিনিট লাগবে। হ্যাঁ 9:30 টাইম না, আমার ক্লাস শেষ হয়ে যাবে, এখন শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা মানে রিজেকশনের জন্য কি করতে পারি না করতে পারি, টেন্ডার আমরা দেখলাম। আহ, এবার আমরা দেখবো যে প্রকিউরমেন্ট অ্যাপ্রুভাল, মানে আমি এই 5টা কোম্পানি থেকে কাউকে রিজেক্ট করি নাই, আমার একজনকে মনে করেন যে মনে হয়েছে সে কাজটা করতে পারবে, তাকে যে আমি মানে কাজটা দিব বা তার কাছ থেকে যে আমি প্রোডাক্ট গুলা কিনবো, এটার অ্যাপ্রুভাল তো নিতে হবে হায়ার অথরিটির কাছ থেকে। এটার অ্যাপ্রুভাল বা এটার ডিসিশন আমি ঠিক করতে পারি যে আমার এক্স ওয়াই জেড 3টা কোম্পানির মধ্যে আমার জেড কোম্পানিকে বেস্ট মনে হয়েছে, আমার তাকে ভালো মনে হইতে পারে, আমি ডিসিশন নিতে পারি, বাট ডিসিশনটা অ্যাপ্রুভ করাইতে হবে, কারণ ডিসিশন আমি অ্যাপ্রুভ করতে পারবো না, ডিসিশনটা অ্যাপ্রুভের জন্য হায়ার অথরিটির সাথে আবার কমিউনিকেট করে তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। তো দেখেন এখানে, এবং তারা পারমিশন দিলে আমি কি করতে পারি, মানে অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট, নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট বা ওয়ার্ক অর্ডার দিতে পারি ওই ইন্ডিভিজুয়াল কোম্পানিকে আর কি। দাঁড়ান। A procuring entity shall, during the procurement approval process and issuance of the notification of award of contract, follow the prescribed procedure and time limit from the opening of tender, proposal or quotation to the issue of the notification of award of contract. মানে follow the prescribed procedure and time limit from the opening of tender, proposal or quotation to the issue of the notification। হ্যাঁ, আমি তো টেন্ডারের মধ্যে একটা টেন্ডারের ভ্যালিডিটি পিরিয়ড সেট করছি যে ফেব্রুয়ারির 25 তারিখ পর্যন্ত বা 26 তারিখ পর্যন্ত আমাদের টেন্ডারটা হচ্ছে ভ্যালিড। আমাকে ইভালুয়েশন করে ওই সময়ের মধ্যেই। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি একটু লিভ নিতে পারি? মানে একটু দরকারি ছিল, একটু বাইরে যাব স্যার। আচ্ছা লিভ নেন। আমাকে জি স্যার, ওই থ্যাংক ইউ নির্দিষ্ট স্যার। সময়ের মধ্যেই এই নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ডটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? আমি যদি এক্সপায়ারি ডেট, টেন্ডারের ভ্যালিডেশন পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে এই নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড দেই, তাহলে কিন্তু এটার আসলে কোনো ভ্যালিডিটি নেই, ঠিক আছে? Follow the instruction laid down in the delegation of financial power issued by the government for the purpose of approval of a tender, proposal or quotation. Prior to the expiry of the validity of the tender or proposal, issue the notification of award of contract to the successful। হ্যাঁ, মানে ভ্যালিডিটি পিরিয়ড শেষ হওয়ার আগে হচ্ছে আমাদের ইস্যু করতে হবে। মানে এই মেইন কথাবার্তা হচ্ছে এগুলো। আমি এখন মানে এখানে থিওরিটিক্যালি অনেক কিছু বলছে, বাট ইন জেনারেলি জাস্ট 2 মিনিটে পুরো জিনিসটা একটু সামারি করতেছি, একটু খেয়াল করেন সবাই। দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। প্রথমে হচ্ছে সাপোজ যে মানে যে কোনো কিছু হইতে পারে, মনে করেন যে বায়োস্টের সিভিল ডিপার্টমেন্ট ডিসিশন নিছে যে আমরা একটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাবরেটরি তৈরি করব, ম্যাটেরিয়ালস ল্যাবরেটরি তৈরি করতে আমাদের ইকুইপমেন্ট গুলা কিনতে হবে, একটা ডিসিশন নিল মনে করেন। তো তারা হচ্ছে এটা করবে হচ্ছে 2021 সালে। তো 2020 সালের যে বাজেট প্ল্যান বা প্রকিউরমেন্ট প্ল্যান আছে 2021 সালের জন্য, 2020 সালেই এটা মানে অথরিটিকে আমাদের জানাইতে হবে যে 2020-21 সালে আমাদের একটা এনভায়রনমেন্টাল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাব তৈরি করার প্ল্যান আছে, এবং এটার জন্য আমাদের 50 লাখ টাকার মতো বাজেট লাগতে পারে। আমরা অথরিটিকে জানা রাখছি মনে করেন, ঠিক আছে, ওকে ডান। যখন 2021 সাল আসলো, তখন হচ্ছে ফার্স্টে আমাকে তো পেপারে একটা বিজ্ঞাপন দিতে হবে, মানে ম্যাটেরিয়ালস ল্যাবের ইকুইপমেন্ট কিনতে। পেপারে বিজ্ঞাপন দিতে হলে অথরিটির পারমিশন লাগবে, অথরিটিকে বুঝাইতে হবে যে এই ল্যাবটা আসলে আমাদের করাটা কেন দরকার। আমাকে একটা বোর্ড প্রসিডিং করতে হবে। কি করতে হবে? টার্ম গুলা খালি মনে রাখেন, এগুলা ডকুমেন্ট গুলো আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো।
কি করতে হবে আমাদেরকে? বোর্ড প্রসিডিং। এটা হচ্ছে বোর্ড প্রসিডিং নাম্বার 1। একটা বোর্ড প্রসিডিং করতে হবে যেখানে লেখা থাকবে যে কেন আমাদের হচ্ছে ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাব আমাদের কেন করা দরকার, আমাদের নেক্সট সেমিস্টারে যে এই ল্যাবটা স্টুডেন্টরা করবে, আমাদের যে ইমিডিয়েট এটা করতেই হবে, 2 মাস টাইম আছে হাতে ল্যাপটপ মানে ইকুইপমেন্ট গুলা কিনতে, এরকম কারণ দেখায় আমাদেরকে একটা বোর্ড প্রসিডিং করতে হবে। বোর্ড প্রসিডিংটা রেজিস্ট্রার স্যার ভিসি স্যার ওনারা অ্যাপ্রুভ করে দিল, মনে করে অ্যাপ্রুভ করে দেওয়ার পরে রেজিস্টার্ড ব্রাঞ্চ বা এইচআর এরকম মানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে হচ্ছে একটা কমিটি করে দিবে, ঠিক আছে? এই কমিটির নাম হবে মনে করেন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এস্টাবলিশমেন্ট কমিটি। এই কমিটি অ্যাজ এ ওপেনিং কমিটি হিসেবেও কাজ করতে পারে, টেন্ডার ওপেনিং কমিটি হিসেবেও এই কমিটি ফাংশন করতে পারে। আচ্ছা, তো এই কমিটি কি করলো? এই কমিটি হচ্ছে রেজিস্ট্রার ব্রাঞ্চের সাথে যোগাযোগ করে পেপারে একটা দরপত্র বিজ্ঞাপন বা টেন্ডার বিজ্ঞাপন দিয়ে দিল, পেপার অ্যাডভার্টাইজমেন্ট। আপনি এখন গুগলে ঢুকে বায়োস লিখে সার্চ দেন, দেখবেন যে বায়োসটার এরকম পেপারে যে টেন্ডার বিজ্ঞাপন গুলা গেছে অনেকগুলা সফট কপি আপনি পাবেন। পেপার অ্যাডভার্টাইজমেন্ট দিল, ঠিক আছে, পেপার অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে, 4 নাম্বার কাজ শেষ। এখন 5 নম্বরে আমাদের কাজ কি? 5 নম্বরে হচ্ছে কি হলো, ওই সাদা পেজটা কি আছে নাকি আমার পিডিএফ চলে আসছে? স্যার পেজটাই আছে স্যার। আচ্ছা, এটা মুছতে হবে মনে হয়, এটা এতটুকুর মধ্যেই লিখতে হবে, আর জায়গা নেই। আচ্ছা, 4 নম্বরে তো তাইলে কি করব বুঝলাম, পেপারে বিজ্ঞাপন দিলাম। এবার পেন কই? হ্যাঁ, 5 নম্বরে আমাদের কাজ কি? পেপারে বিজ্ঞাপন দেওয়া হইলো, পেপারে বিজ্ঞাপন দেওয়ার পর আমাদেরকে টেন্ডার ফর্ম বা এটাকে আপনি কোটেশন ফর্মও বলতে পারেন, কোটেশন বানানটা ঠিক আছে কিনা জানি না, বা শিডিউলও বলতে পারেন, এগুলো রেডি করতে হবে। শিডিউল এগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানি আমাদের কাছ থেকে কিনে নিয়ে যাবে, 500 টাকা বা 1000 টাকা বা 1500 টাকা করে কিনে নিয়ে যাবে। তারা হচ্ছে এই কোটেশন বা টেন্ডার ফর্ম বা শিডিউল যেটাই বলেন না কেন, এগুলা ফিল আপ করে আমাদের কাছে জমা দিবে। টেন্ডার ওপেনিং কমিটি কি করবে? টেন্ডার গুলো ওপেন করলো, ওপেন করার পরে ইভালুয়েশন কমিটির কাজ। ইভালুয়েশন কমিটি কি করবে? ইভালুয়েট করে দেখবে যদি এক্স ওয়াই জেড 3টা কোম্পানি হচ্ছে টেন্ডার সাবমিট করে, এই কাকে আমরা সিলেক্ট করব? আমরা কি এক্স কোম্পানিকে দিব কাজটা, নাকি ওয়াই কে দিব, নাকি জেড কে দিব? সিলেক্ট করলো, মনে করেন জেড কোম্পানিকে সিলেক্ট করলো ইভালুয়েশন কমিটি। এখন এই জেড কোম্পানিকে যে কাজটা দিতে হবে, এটা কি ইভালুয়েশন কমিটি ডিসিশন নিতে পারবে? তারা ডিসিশন নিল, বাট তারা কি অ্যাপ্রুভ করতে পারবে? জেড কোম্পানিকে কাজ দেওয়ার ব্যাপারটা অ্যাপ্রুভ করতে পারবে না। অ্যাপ্রুভালটা নিতে হবে হায়ার অথরিটির কাছ থেকে বা ভিসি স্যারের কাছ থেকে। এখন আসবে হচ্ছে গিয়া বোর্ড প্রসিডিং। কোনটা? 2। প্রথমে আসলো বোর্ড প্রসিডিং 1, এখন আসলো কি বোর্ড প্রসিডিং 2। আচ্ছা, বোর্ড প্রসিডিং হয়ে গেল, ভিসি স্যারও দেখলো যে ঠিক আছে, এক্স ওয়াই জেড 3টা কোম্পানির মধ্যে কম্পারিজন করে ইভালুয়েশন কমিটি দেখাইছে যে কেন জেড কোম্পানিকে আমাদের বেস্ট মনে হচ্ছে। যদি ভিসি স্যারও ব্যাপারটাতে এগ্রি করে বা ভিসি স্যারও সন্তুষ্ট হয়, উনি অ্যাপ্রুভ করে দিল। আচ্ছা, এখন কি করতে হবে? এখন হচ্ছে জেড কোম্পানিকে আমরা এখন কি দিব, কে বলতে পারবেন? আমরা ডিসিশন নিয়ে ফেলছি, কাজটা জেড কোম্পানি পাচ্ছে, ভিসি স্যারও পারমিশন দিয়ে দিছে, বোর্ড প্রসিডিং 2 দেখে উনিও পারমিশন দিয়ে স্যার দিছে। স্যার ওয়ার্ক অর্ডার। এটা কে বলছেন? স্যার মাহফুজ। ওয়ার্ক অর্ডার অথবা কি বলে এটাকে? স্যার ডকুমেন্ট নোটিফিকেশন ফর অফ ডকুমেন্ট। অ্যাওয়ার্ড, ঠিক আছে, নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড বলে। আমি তাকে ওয়ার্ক অর্ডার দিলাম, সে ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে বায়োস্টে এসে যেই যে ইকুইপমেন্ট চাইছি সব ইকুইপমেন্ট আমাকে পৌঁছায় দিল। এখন তাকে কি দিতে হবে? তাকে কি দিতে হবে? স্যার পাবলিক প্রকিউরমেন্ট। এত কঠিন করে চিন্তা করেন কেন? সে আমাকে ইকুইপমেন্ট সাপ্লাই দিছে,
আমার কাছ থেকে টাকা নিবে না? টাকা দিতে হবে স্যার। টাকা দিতে হবে। টাকা কি আমি আমার পকেট থেকে দিব? না স্যার, টাকা কে দিবে? কম মানে আমাদের ভার্সিটি ইয়া- দিবে। ভার্সিটি দিবে স্যার। আমি যদি ভার্সিটির কাছে গিয়া বলি যে জেড কোম্পানি আমাকে একটা মেশিন দিছে 10 লাখ টাকা লাগবে, দেন দিবে? না স্যার, একটা ইয়ে দিতে হবে স্যার, চিঠি বা একটা কোনো কিছু দিতে হবে যাতে বুঝতে পারে যে হ্যাঁ টাকা রাখবে। এই চিঠিটাকে কি বলে? নোটশিট বলে, ঠিক আছে? কি বলে? নোট শিট স্যার। হ্যাঁ, স্যার note sheet। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে আছে, কালো হয়ে আছে স্যার। আচ্ছা দাঁড়ান, হোয়াইট বোর্ডটা কই? এখন ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। একটা নোটশিট করতে হবে। এই নোটশিট হচ্ছে কিভাবে করতে হয়, মানে এই নোটশিটে হচ্ছে কত টাকা দিব, কাকে দিব, এই জিনিসগুলো লেখা থাকতে হয়। তো এটার নিচেও আপনার একটা সাইন করে দেন নোটশিটটা অ্যাপ্রুভ করাতে হয় ভিসি স্যার আর হচ্ছে ট্রেজারার ব্রাঞ্চ থেকে। ঠিক আছে? তো এই যে তাইলে আমরা অনেকগুলো ডকুমেন্টের নাম শুনলাম আজকে, যে টেন্ডার ডকুমেন্ট যেটা পেপারে বিজ্ঞাপন দিব, তারপর শিডিউল, তারপর হচ্ছে বোর্ড প্রসিডিং, সংক্ষেপে বিপি লিখলাম, বোর্ড প্রসিডিং। এটাকে আবার ব্লাড প্রেশার মনে করেন না, বিপি মানে কি? বোর্ড বোর্ড প্রসিডিং। প্রসিডিং, আবার ব্লাড প্রেশার মনে করেন না, ঠিক আছে? বোর্ড প্রসিডিং। তারপর ওয়ার্ক অর্ডার, WO লিখলাম সংক্ষেপে, ঠিক আছে? এই যে ওয়ার্ক অর্ডারকে সংক্ষেপে হচ্ছে WO। আরে এটা বারবার চেঞ্জ হয়ে যায় কেন? স্যার পরীক্ষায় কি আমরা সঙ্গে হয়ে লিখবো স্যার? না না, পরীক্ষাতে সংক্ষেপে লিখবেন, আমি জাস্ট নামগুলা মনে রাখার জন্য সংক্ষেপে লিখে দিচ্ছি, ওয়ার্ক অর্ডার। ঠিক আছে? তো মানে এই ডকুমেন্ট গুলো আপনাদের মানে জাস্ট ফরম্যাট গুলো একটু দেখাই দিব, এমন না যে পরীক্ষাতে আসতে পারে, এমন না যে আসতে পারে না। পরীক্ষাতে যদি মানে পরীক্ষাতে দিব নাকি দিব না এটা আমি মানে পরীক্ষার আগে বলে দিব, সমস্যা নেই। বাট ডকুমেন্ট গুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিব আর কি নেক্সট ক্লাস থেকে। তো হয়তো আর একটা ক্লাস বা দুইটা ক্লাস নিব প্রফেশনাল প্র্যাকটিসের, আমাদের থিওরিটিক্যালি যা ছিল মোটামুটি আজকে শেষ। আর প্র্যাকটিক্যাল এই ডকুমেন্ট গুলোর সাথে আপনাদেরকে নেক্সট ক্লাসগুলোতে একটু পরিচয় করে দিব। এই আর কালকে হচ্ছে আমি ক্লাস নিব না, আমি হচ্ছে পরশুদিন একেবারে ট্রান্সপোর্টেশন ক্লাস নিব। ঠিক আছে? পরশুদিন 8:30টায় ট্রান্সপোর্ট ক্লাস নিব। আচ্ছা, রেসপন্ড ইউর রোল কল প্লিজ। রোল নাম্বার 1। স্যার 1 আপনাকে বলে গেল স্যার। 1 তো বইলা গেছে, দাঁড়ান আমি একটু অ্যাটেন্ডেন্সটা রেকর্ড করা তো